সুধী দর্শক বৃন্দ, আমি সৌভিক নন্দী বলছি। আমার আজকের ভিডিওতে আমি ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল জেএফআর জ্যাকব তার সারেন্ডার্স এট ঢাকা দ্য বার্থ অফ এ নেশন বইয়ে 1971 সালে বাংলাদেশের মুক্তিবাহিনীর গঠন প্রক্রিয়া নিয়ে যে লেখা লিখেছেন সেটি আমি আজকের ভিডিওতে বলবো। অস্থায়ী বাংলাদেশ সরকারের অনুরোধে পূর্ব পাকিস্তানের ভারতীয় সীমান্ত সংলগ্ন এলাকা নিয়ন্ত্রণকারী মুক্তিবাহিনীকে সহায়তা করার জন্য ভারত সরকার সেনাবাহিনীকে নির্দেশ দেন। পূর্ব পাকিস্তানে মুক্তিবাহিনী পরিচালিত গেরিলা অপারেশনের সাংকেতিক নাম ছিল অপারেশন জ্যাকপট। মুক্তিবাহিনীর ভর্তি ও নিয়ন্ত্রণ কার্যক্রম আঞ্চলিক ভিত্তিতে পরিচালিত হতো এবং এর কেন্দ্র ছিল কলকাতার থিয়েটার রোডের মুজিবনগরে। এর প্রধান ছিলেন কর্নেল এম.এ.জি. ওসমানী ও তার ডেপুটি ছিলেন উইং কমান্ডার খন্দকার। চট্টগ্রাম সেক্টরে মেজর জিয়া, কুমিল্লায় মেজর খালেদ মোশাররফ, ময়মনসিংহে মেজর শফিউল্লাহ, রংপুরে উইং কমান্ডার বাশার, রাজশাহীতে লেফটেন্যান্ট কর্নেল জামান, কুষ্টিয়াতে মেজর ওসমান এবং খুলনায় মেজর জলিল দায়িত্বে ছিলেন। বাঘা সিদ্দিকী তার নিজের এলাকা টাঙ্গাইল থেকেই অপারেশন চালানো স্থির করেন। নুরুল কাদের এবং তোহাই তাই করেন। সীমান্ত এলাকায় আমরা মোটামুটি 8,000 গেরিলা প্রশিক্ষণের পরিকল্পনা করি। রিক্রুটদেরকে 3 মাসের প্রশিক্ষণ দেবার কথা। দল নেতাদের কিছু বিশেষ প্রশিক্ষণের জন্য অতিরিক্ত সময়ের প্রয়োজন ছিল। প্রশিক্ষণের পরে এই গেরিলারা সরাসরি পূর্ব পাকিস্তানের গভীরে ঢুকে গিয়ে বিভিন্ন দলে ভাগ হয়ে যাবে এবং সারা পৃথিবীর ইতিহাসে গেরিলারা যে নিয়মে যুদ্ধ করেছে তারাও সেই একই আবর্তে চলবে। এটাই ঠিক হয়েছিল। বিদ্যমান ইস্ট বেঙ্গল ব্যাটালিয়নগুলোকে শক্তিশালী করার পাশাপাশি ওসমানীর পরিকল্পনা অনুযায়ী অতিরিক্ত ইস্ট বেঙ্গল ব্যাটালিয়ন ও আর্টিলারি ব্যাটারি তৈরির জন্য প্রচুর নতুন লোকের প্রয়োজন ছিল। অস্থায়ী সরকার অবশ্যই মোটামুটি 1 লক্ষ গেরিলা দিয়ে মুক্তিবাহিনী গঠনের চিন্তা করে এবং তাদের মধ্যে এরকম একটি ধারণা জন্মায় যে এদের জন্য 3 সপ্তাহের প্রশিক্ষণই যথেষ্ট। পক্ষান্তরে সুশিক্ষিত বাহিনী তৈরির লক্ষ্যে 6-7 মাস পরে 1 লক্ষ দক্ষ গেরিলা বের করা বেশ কঠিন হবে বলে 8,000ই আমাদের কাছে যথেষ্ট বাস্তবসম্মত সংখ্যা বলে মনে হয়। এছাড়া ইস্ট বেঙ্গল ব্যাটালিয়ন ও আর্টিলারি ব্যাটারির জন্য বেশ কয়েক হাজার রিক্রুটের প্রশিক্ষণের ব্যবস্থা করার প্রয়োজন ছিল। মেজর জেনারেল ওঙ্কার সিং কালকাটকে মানেকশ সরাসরি আরোরার সাথে যোগাযোগ করতে বলেন। আমি ইস্টার্ন কমান্ডের অধীনে থাকার ফলে আমি অপারেশনের পরিকল্পনা প্রণয়ন এবং রসদ সরবরাহ ও যোগাযোগ ব্যবস্থা সংগঠনের সুযোগ পাই। প্রশিক্ষণের অগ্রগতি সম্পর্কে মানেকশ দৈনন্দিন প্রতিবেদন চাইতেন। দক্ষ ও নিষ্ঠাবান একজন অফিসার হিসেবে কালকাটের পক্ষে এই নির্দেশ অনুযায়ী কাজ করা কঠিন হয়ে পড়ে। তার অপরিচিত এই পরিবেশে তিনি যাতে কাজ করতে পারেন সেজন্য আমরা তাকে যথাসম্ভব সহযোগিতা করেছি। বড়জোর 2 মাস পরে অবশ্যই মেজর জেনারেল বিএম জিমি সরকার ওঙ্কার কালকাটের স্থলাভিষিক্ত হন। মানেকশকে অগ্রগতির হালচাল জানানোর কাজে আরোরা তার সময়ের অধিকাংশই সরকারের সাথে কাটান। আনুমানিক 400 নৌ কমান্ডো ও ডুবুরিকে প্রশিক্ষণ দেওয়া হয়। বন্দর এলাকা আক্রমণের কাজে এরা খুব কার্যকর। বোফোর্স 40 মিলিমিটার গান বসানো মুক্তিবাহিনীর একটি গানবোটের সাহায্যে তারা 15টি পাকিস্তানি জাহাজ, 11টি কোস্টার, 7টি গানবোট, 11টি বার্জ, 2টি ট্যাঙ্কার ও 19টি নৌযান দখল করে।
ধ্বংস করে অথবা ডুবিয়ে দেয়। প্রকৃতপক্ষে এটাই ছিল মুক্তিবাহিনীর সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য। পরবর্তীতে গানবোটে রূপান্তরিত করার জন্য মুক্তিবাহিনীর আরও নৌযান প্রয়োজন পড়লে আমরা পশ্চিমবঙ্গ সরকারকে এ ব্যাপারে সহায়তা করার জন্য অনুরোধ জানাই। আমাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকার আমাদেরকে বেশ কিছু নৌযান সরবরাহ করে। আমাদের ওয়ার্কশপে নৌযানগুলোকে সংস্কার করে এতে L-60 বিমান বিধ্বংসী কামান স্থাপন করা হয়। পাকিস্তান নৌবাহিনীর বাঙালি সদস্যদের মধ্য থেকে এইসবের জন্য ক্রু নির্বাচন করা হয়। এতে সহায়তা করার জন্য ভারতীয় নৌবাহিনীর একজন অসাধারণ সাবমেরিনার কমোডোর সামন্তকে নিয়োজিত করা হয়। যুদ্ধের সময় ইস্টার্ন নেভাল কমান্ড নয়, বরং ফোর্ট উইলিয়াম এর ইস্টার্ন কমান্ডের অর্ডারে এই টাস্ক ফোর্স পরিচালিত হবে বলে নির্ধারিত হয়। পরে যুদ্ধ শুরু হলে এই গানবোটগুলো উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে। টাস্ক ফোর্সকে চালনা ও মংলা বন্দরে অবস্থিত পাকিস্তানি নৌবহরকে আক্রমণ করার নির্দেশ দেওয়া হয়। সামন্ত খুলনাও আক্রমণ করতে চেয়েছিলেন, কিন্তু তাকে বলা হয় যে আমাদের স্থলবাহিনী খুলনার দিকে অগ্রসর হবে এবং খুলনায় প্রচুর পাকিস্তানি সৈন্য আছে। এয়ারফোর্সকে দেওয়া বোমা বর্ষণের নির্দেশনা সম্পর্কেও তাকে অবহিত করা হয়। যেসব এলাকায় বোমাবর্ষণ করা হবে সে তালিকায় খুলনাও ছিল। সামন্তকে তার গানবোটের চিহ্ন হিসেবে হলুদ রং দিয়ে সুপারস্ট্রাকচার রং করতে বলার জন্য অ্যাডভান্স হেডকোয়ার্টার ইস্টার্ন এয়ার কমান্ড আমাকে অনুরোধ করে। রং করা সম্পন্ন হবার পরপরই সেই গানবোটগুলোকে অভিযানে প্রেরণ করা হয়। পরিষ্কার হলুদ রং থাকা সত্ত্বেও দুর্ভাগ্যবশত আমাদের এয়ারফোর্স সেগুলোকে চিহ্নিত করতে পারেনি। ফলে ন্যাটোর পরিভাষা অনুযায়ী বন্ধুত্বপূর্ণ গুলিবর্ষণের পরিণতিতে জাহাজগুলো ডুবে যায়। সামন্ত সহ অন্যান্য ক্রু সাঁতরে পারে উঠতে সমর্থ হয়। সেই এলাকার নিয়ন্ত্রণ মুক্তিবাহিনীর হাতে ছিল বলে সৌভাগ্যবশত কেউই হতাহত হয়নি। তারপরেও ইস্টার্ন কমান্ডের আমরা সকলে সামন্তকে মহাবীর চক্র পুরস্কারে ভূষিত করার জন্য সুপারিশ করি। গেরিলা অপারেশনের বিকাশ ও সাফল্যের জন্য গেরিলাদেরকে অবশ্যই জনবসতিপূর্ণ অঞ্চলে দ্রুত ও গভীরভাবে আঘাত হানতে হবে। এই কাজে মোটিভেশনের পাশাপাশি সময় ও সমন্বয় একই রকমের গুরুত্বপূর্ণ। কোনো গেরিলা অপারেশন থেকেই রাতারাতি ফল লাভ হয় না। এটা যেহেতু পরিষ্কার ছিল যে আমাদের হাতে অপরিসীম সময় নেই এবং অল্প দিনের মধ্যেই সর্বাত্মক আক্রমণ শুরু হবে, সে কারণে আমাদের পরিকল্পনা অনুযায়ী যে সংখ্যক গেরিলা আমাদের হাতে থাকার কথা ওইসব তাদেরকে এই ৬-৭ মাসের মধ্যে উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন। অস্ত্রশস্ত্র ও বিস্ফোরকের সাথে মুক্তিবাহিনীর প্রশিক্ষণহীন সদস্যদের কোনো পরিচয় ছিল না। গেরিলা যুদ্ধের প্রাথমিক কায়দা কানুন আয়ত্ত করার জন্য কমপক্ষে ৩ মাস ব্যাপী প্রশিক্ষণের প্রয়োজন। নেতা বা অধিনায়ক পর্যায়ে প্রশিক্ষণের জন্য আরও বেশি সময়ের প্রয়োজন। তারপরেও বিপুল সংখ্যক গেরিলা যোদ্ধাকে মাত্র ৩-৪ সপ্তাহের প্রশিক্ষণ দেওয়া হয়। এর ফলে যেমন ঘটবে বলে আশা করা গিয়েছিল, তাদের কার্যকারিতা ছিল সামান্যই। যদিও এর জন্য গেরিলাদেরকে আদৌ দায়ী করা সঙ্গত নয়। সফল গেরিলা অপারেশনের জন্য প্রয়োজন বিশেষভাবে নির্বাচিত, প্রশিক্ষণপ্রাপ্ত, নিবেদিত প্রাণ দলনেতা। দুর্ভাগ্যজনক নির্বাচন ছিল কিছুটা বিক্ষিপ্ত ও এলোমেলো এবং তাদের প্রশিক্ষণের পিছনে যথেষ্ট সময়ই দেওয়া হয়নি। মুক্তিবাহিনীর অপারেশনের সময় নিম্ন পর্যায়ের দলনেতার অভাব তীব্রভাবে অনুভূত হয়েছে। একটি ব্রিগেড গঠনের লক্ষ্যে সীমান্ত এলাকায় প্রাথমিক অপারেশনে নিয়োজিত 5টির মধ্যে 3টি নিয়মিত ব্যাটালিয়ন প্রত্যাহার করে নেওয়া হয়। পরবর্তীতে আরও 3টি ব্যাটালিয়ন ও 2টি ব্রিগেড হেডকোয়ার্টার গঠন করা হয়। এতে অবশ্য তাৎক্ষণিকভাবে কোনো ফল পাওয়া যায়নি। প্রকৃত মেধাসম্পন্ন যেসব দল ও নেতাকে গেরিলা যুদ্ধে ব্যবহার করা উচিত ছিল, তাদেরকে এইসব নিয়মিত বাহিনীতে আত্মীকরণ করা হয়। সিলেটে
ও চট্টগ্রামের দিকে অগ্রসরমান বাহিনীর অংশ হিসেবে সীমান্ত এলাকায় বেশ কিছু অপারেশনে তারা কৃতিত্বের সাথে সম্পন্ন করেছে। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নিয়মিত বাহিনী যে সাফল্য অর্জন করেছে সেটাও উল্লেখযোগ্য। এই জনশক্তি ও উপযুক্ত অধিনায়কত্ব সুদক্ষ গেরিলা বাহিনী গঠনের কাজে লাগালে তা থেকে আরও ভালো ফল পাওয়া যেত। গেরিলা বাহিনী গঠনের চেয়ে ওসমানী নিয়মিত বাহিনী গঠনের উপর বেশি জোর দিয়েছিলেন। গেরিলা অপারেশনের জন্য প্রয়োজন সতর্ক পরিকল্পনা, ব্রিফিং, পরিচিতি ও নিয়ন্ত্রণ। সেক্টর হেডকোয়ার্টারগুলোতে এইসব কাজের জন্য পর্যাপ্ত দক্ষ জনশক্তি মুক্তিবাহিনীর ছিল না। সংখ্যার প্রাচুর্য থেকে বোঝা যায় যে খুঁটিনাটি পরিকল্পনা করা সম্ভব নয় এবং নিয়োগও যথাযথভাবে সংগঠিত ছিল না। লোক নিয়োগের মাসিক লক্ষ্যমাত্রা বাস্তবানুগ ছিল না বলে প্রত্যন্ত অঞ্চলের নিয়োগ ছিল বেশ বিক্ষিপ্ত। উপযুক্ত নেতৃত্ব ও পর্যাপ্ত প্রশিক্ষণের অপ্রতুলতা এবং প্রত্যন্ত অঞ্চলে সিগন্যালিং ও যোগাযোগ ব্যবস্থার অভাবের কারণে সেসব এলাকায় অপারেশন চালানো মুক্তিবাহিনী হেডকোয়ার্টার্সের পক্ষে খুব কঠিন ছিল। মুক্তিবাহিনীর কিছু অংশ পশ্চাৎপসরণ করে সীমান্ত অঞ্চলের দিকে ফিরে আসে। নিবেদিত প্রাণ এবং প্রয়োজনে এককভাবে অপারেশন চালাবার মতো যথেষ্ট ক্ষমতা ও দৃঢ়তা গেরিলাদের থাকতেই হবে। ভারতীয় সেনাবাহিনী এসে তাদের কাজ সহজ করে দেবে এবং অপারেশনে পুরোপুরি নিয়োজিত হবে না, এরকম একটা প্রবণতা গেরিলা যোদ্ধাদের মধ্যে কোনো সময় দেখা গেছে। এই ধরনের প্রবণতার একটি উদাহরণ হলো ময়মনসিংহ ও জামালপুরে পশ্চাৎপসরণরত পাকিস্তানি সৈন্যদেরকে ইন্টারসেপ্ট করতে সিদ্দিকীর ব্যর্থতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ম্যাকুইস টাইপে উত্থিত হতে ঢাকায় মুক্তিযোদ্ধাদের ব্যর্থতা এর আরেকটি উদাহরণ। তা সত্ত্বেও স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশি বাহিনী ও গেরিলাদের সাফল্যর কার্যকারিতা অনেক। প্রশিক্ষণের সীমাবদ্ধতা এবং নিম্ন পর্যায়ের দলনেতার অপ্রতুলতা সত্ত্বেও তারা পূর্ববঙ্গে পাকিস্তানি বাহিনীর পরাজয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। দেশের প্রত্যন্ত এলাকা দখল করা, বিভিন্ন ফরমেশন উড়িয়ে দেওয়া এবং পাকিস্তানিদেরকে হেনস্থা করার বিষয়ে তারা খুবই চমৎকারভাবে কাজ করেছে। পাকিস্তানিদের মনোবল মুক্তিযোদ্ধারা সম্পূর্ণ ভেঙে দিয়েছিল। এমন এক প্রতিকূল পরিবেশ তারা সৃষ্টি করে যে পাকিস্তানিদের চলাফেরা ও অন্যান্য কাজকর্ম করার ক্ষমতা সীমিত হয়ে পড়ে এবং নিজেদের সুরক্ষিত আস্তানার মধ্যেই তারা নিজেদেরকে আটকে রাখে। মুক্তিবাহিনী ও ইস্ট বেঙ্গল রেজিমেন্টগুলোর সামগ্রিক ভূমিকা ছিল অসাধারণ। এরা বাঙালি জাতির গর্ব। পুরোদমে লড়াই শুরু করার আগে এবং যুদ্ধের সময়ে তাদের অবদান অপরিসীম। স্বদেশ ভূমি স্বাধীন করার লক্ষ্যে যে মরণপণ লড়াই তারা করেছে সেটার উপযুক্ত স্বীকৃতি অবশ্যই তাদের প্রাপ্য। সুধী দর্শকবৃন্দ, আমার আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।